গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই বাড়ি। আজ প্রথম পর্ব। রামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন, নিধে, একবার হরিবাগদির কাছে গিয়ে তাগাদা করে দেখ দিকি, আজ কিছু না আনলে একেবারেই গোলমাল। নিধুর বয়স 25। এবার সে মুক্তারি পরীক্ষা দিয়ে আসিয়াছে, সম্ভবত পাশও করিবে। বেশ লম্বা, দোহারা গড়ন, রং খুব ফর্সা না হইলেও তাহাকে এ পর্যন্ত কেউ কালো বলে নাই। নিধু কি একটা কাজ করিতেছিল, বাবার কথায় আসিয়া বলিল, সে আজ আর কিছু দিতে পারবে না। দিতে পারবে না তো আজ চলবে কি করে? তুমি বাপু একটা উপায় খুঁজে বার করো, আমার তো মাথায় আসছে না। কোথায় যাব বলুন না বাবা। একটা উপায় আছে, ও পাড়ার গোঁসাইখুড়োর বাড়িতে গিয়ে ধার চেয়ে আনি না হয়। সেখানে বাবা আর গিয়ে কাজ নেই, তুমি একবার বিন্দু পিসির বাড়ি যাও দেখি। গ্রামের প্রান্তে গোয়ালপাড়া। বিন্দু গোয়ালিনীর ছোট্ট চালা ঘরখানি গোয়ালপাড়ার একেবারে মাঝখানে। তাহার স্বামী কৃষ্ণ ঘোষ এই গ্রামের মধ্যে একজন অবস্থাপন্ন লোক ছিল। বাড়িতে 7-8টা গোলা, পুকুর, প্রায় 100-র কাছাকাছি গরু ও মহিষ, কিছু তেজারতি কারবারও ছিল সেই সঙ্গে। দুঃখের মধ্যে ছিল এই যে কৃষ্ণ ঘোষ নিঃসন্তান। অনেক পূজা মানত করিয়াও আসলে কোনো ফল হয় নাই। সকলে বলে মৃত্যুর পরে বিন্দুর হাতে প্রায় 1000-5 টাকা পড়িয়াছিল। বিন্দুর উঠানে দাঁড়াইয়া নিধু ডাকিল, ও পিসি, বাড়ি আছো? বিন্দু বাড়ির ভিতরে বাসন মাজিতেছিল। ডাক শুনিয়া আসিয়া বলিল, কে গা? ও নিধু, কি বাবা, কি মনে করে? বাবা পাঠিয়ে দিলে। কেন বাবা? আজ খরচের বড় অভাব আমাদের, কিছু ধার না দিলে চলছে না পিসি। বিন্দু বিরক্ত মুখে পেছন ফিরিয়া প্রস্থানোদ্যত হইয়া বলিল, ধার নিয়ে বসে আছি সকালবেলা তোমার জন্যে। গায়ে শুধু ধার দাও আর ধার দাও। টাকাগুলো 12 ভূতে দিয়ে না খাওয়ালে আমার আর চলছে না যে। হবে না বাপু, ফিরে যাও। নিধু দেখিল এই বুড়ি অদ্যকার সংসার চলিবার একমাত্র ভরসা। এই যদি এভাবে মুখ ঘুরাইয়া চলিয়া যায়, তবে আজ সকলকে উপবাসে কাটাইতে হইবে, ইহাকে যাইতে দেওয়া হইবে না। নিধু বলিল, ও পিসি, শোনো, একটা কথা বলি। না বাপু, আমার এখন সময় নেই। একটা কথা শোনোই না। বিন্দু একটু থামিয়া অর্ধেকটা ফিরিয়া বলিল, কে, বল না। কিছু দিতে হবে পিসি, নইলে আজ বাড়িতে হাঁড়ি চড়বে না, বাবা বলে দিয়েছে। হাঁড়ি চড়বে না তো আমি কি করব? এত বড় বড় ছেলে বসে আছো চৌধুরী মশাইয়ের, টাকা পয়সা আনতে পারো না? কি হলে হাঁড়ি চড়ে? 1 টাকার কমে চড়বে না পিসি। টাকা দিতে পারবো না। ধামা নিয়ে এসো, 2 কাঠা চাল নিয়ে যাও। বারে, আর তেল, নুন, মাছ তরকারির পয়সা? চাল জোটে না, মাছ তরকারি। লজ্জা করে না বলতে? 4 আনা পয়সা নিয়ে যাও আর 2 কাঠা চাল। যাগে পিসি, তুমি 8 আনা পয়সা দাও আর চাল। বিন্দু মুখ ভারী করিয়া বলিল, তোমাদের হাতে পড়লে কি আর ছাড়ান কাড়ান আছে বাবা? যথা সর্বস্ব না শুষে নিয়ে এ গাঁয়ের লোক আমায় রেহাই দেবে কখনো? যাও, তাই নিয়ে যাও, আমায় এখন ছেড়ে দাও যে বাঁচি। নিধু হাসিয়া বলিল, তোমায় বেঁধে রাখিনি তো পিসি, টাকা ফেলো, ছেড়ে দিচ্ছি। বিন্দু সত্যি বাড়ির ভেতর হইতে একটা টাকা আনিয়া নিধুর হাতে দিয়া বলিল, যাও, এখন ঘাট থেকে নেমে যাও তো বাপু। নিধু হাসিয়া বলিল, তার দরকার পড়লে আবার ঘাড়ে এসে চাপব বই কি? আবার চাপলে দেখিয়ে দেব মজা, চেপে দেখো কি হয়। নিধু বাড়ি আসিয়া বাবার হাতে টাকা দিয়া বলিল, বিন্দু পিসির সঙ্গে একরকম ঝগড়া করে টাকা নিয়ে এলাম বাবা,
এখন কি ব্যবস্থা করা যাবে? পিতা পুত্রে কথা শেষ হয় নাই, এমন সময় পথের মোড়ে গ্রামের সোনু জেলেকে মাছের ডালা মাথায় যাইতে দেখা গেল। রামতারণ ডাক দিলেন, রামতারণ হাঁক দিলেন, ও বাবা সোনু, শুনে যা, কি মাছ? ও সোনু। সোনু জেলে ইহাদের বাড়ির ত্রিসীমানা ঘেঁষিয়া কখনো যায় না। সে বহুদিনের তিক্ত অভিজ্ঞতা দিয়া বুঝিয়াছে এই বাড়িতে ধার দিলে পয়সা পাইবার কোনো আশা নাই। আজ রামতারণের একেবারে সামনে পড়িয়া বড্ড বিব্রত হইয়া উঠিল। রামতারণ পুনর্বার হাঁক দিলেন, ও সোনু, শোনো বাবা, কি মাছ? সোনু অগত্যা ঘাড় ফিরাইয়া এদিকে চাহিয়া বলিল, খয়রা মাছ। এদিকে এসো, দিয়ে যাও। গ্রামের মধ্যে ভদ্রলোকের সঙ্গে বেয়াদবি করা সোনুর সাহসে কুলাইল না, নয়তো মনের মধ্যে অনেক কড়া কথা রামতারণ চৌধুরীর বিরুদ্ধে জমা হইয়াছিল। সে কাছে আসিয়া ডালা নামাইয়া কহিল, কত সের মাছ নেবেন? দাও আনা দুয়ের দেখি। বলিয়া রামতারণ চুপড়ির ভেতর হইতে নিজেই বড় বড় মাছ বাছিয়া তুলিতে লাগিলেন। সোনু বলিল, আর নেবেন না বাবু, 2 আনার মাছ হয়ে গিয়েছে। বলি, ফাও তো দিবি, 2 আনার মাছ এক জায়গায় একসঙ্গে নিচ্ছি, ফাও দিবি নে? মাছ দিয়া ডালা তুলিতে তুলিতে সোনু বিনীতভাবে বলিল, বাবু পয়সাটা? রামতারণ বিস্ময়ের সুরে বলিলেন, সে কি রে, সকালবেলা নাইনি ধুইনি, এখন বাক্স ছুঁয়ে পয়সা বার করব কি করে? তোর কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেল রে সোনু? সোনু মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, না না, তা বলিনি বাবু, তবে আর দিনের পয়সাটাও বাকি আছে কি না? এই সব শুদ্ধ 4.5 আনা পয়সা এই 2 দিনের, আর ওদিকে ধরুন 9 আনা। রামতারণ তাচ্ছিল্যের ভাবে ঘাড় নাড়িয়া বলিলেন, যা, এখন যা, ওসব হিসেবের সময় নয় এখন। গ্রামের ভদ্রলোক বাসিন্দা যারা, তারা চিরকাল এইভাবে গ্রামের নিম্ন শ্রেণীর নিকট হইতে কখনো চোখ রাঙাইয়া, কখনো মিষ্ট কথায় তুষ্ট করিয়া ধারের জিনিসপত্র খরিদ করিয়া চালাইয়া আসিতেছেন। ইহা এই গ্রামের সনাতন প্রথা, ইহার বিরুদ্ধে আপিল নাই। সুতরাং সোনু মুখ বুজিয়া চলিয়া যাইবে, ইহাই নিশ্চিত। কিন্তু সন্ধ্যাবেলা রামতারণ চৌধুরী কাছারি বাড়ির ডাক পাইয়া তথায় উপস্থিত হইয়া বিস্ময়ের সহিত দেখিলেন সোনু তাহার প্রাপ্য পয়সার জন্যে কাছারিতে নালিশ করিয়াছে। কাছারির নায়েব দুর্গাচরণ হালদার ব্রাহ্মণ, বাড়ি নদিয়া জেলায়। এই গ্রামের কাছারিতে আজ 10-12 বছর আছেন। নায়েব মশায়ের হাঁক ডাক এদিকে খুব বেশি। সুবিবেচক বলিয়া তাহার খ্যাতি থাকায় জেলা কোর্টে আজ কয়েক বছর জুরি নির্বাচিত হইয়াছেন। অজ্ঞ প্রজাদের কাছে তিনি গল্প করেন, বাপু হে, 7 দিন ধরে জেলায় ছিলাম, মস্ত বড় খুনি মামলা, আসামির ফাঁস হয়, কেউ রদ করতে পারত না। আমি সব দিক শুনে ভেবেচিন্তে বললাম, তা হয় না, এই লোক নির্দোষ। জজ সাহেব বললেন, নায়েব মশাইয়ের কথা ঠিক, আমি আসামিকে খালাস দিলাম। এক কথায় খালাস হয়ে গেল। রামতারণ কিছু বলিবার পূর্বেই নায়েব মহাশয় বলিলেন, চৌধুরী মশাই, এইসব সামান্য জিনিস আমাদের কাছে আসে এটা আমরা চাইনি। সোনু বলছিল সে নাকি আপনার কাছে অনেক দিন থেকে মাছের পয়সা পাবে। রামতারণ গলা ঝাড়িয়া লইয়া বলিলেন, তা আমি কি দেব না বলেছি? না, তা বলেননি, কিন্তু ও বেচারাও তো গরিব, কতদিন ধার দিয়ে বসে থাকতে পারে? 2-1 দিনের মধ্যে শোধ করে দিয়ে দিন। আচ্ছা যা সোনু, তোর হয়ে গেল, তুই যা। সোনু চলিয়া গেলে রামতারণ বলিলেন, দেব তো নিশ্চয়ই, তবে আজকাল একটু টানাটানি যাচ্ছে কি না? সে আমার দেখবার দরকার নেই চৌধুরী মশাই, নালিশ করতে এসেছিল, পয়সা পাবে, আমি নিষ্পত্তি করে দিলাম, 2 দিনের মধ্যে ওর পয়সা দিয়ে দেবেন, ব্যাস মিটে গেল। 2 দিন নয়, 1 হপ্তাহ সময় দিন নায়েব মশাই।
এই সময়টা বড্ড খারাপ যাচ্ছে। কত পয়সা পাবে? দাঁড়ান, 13.5 আনা মোট বোধ হয়। এই নিন একটা টাকা, ওর দাম চুকিয়ে দিন। ও ছোট লোক, একটা কড়া কথা যদি বলে ভদ্রলোকের মানটা কোথায় থাকে বলুন তো? ওর দেনা শোধ করুন, আমার দেনা আপনি যখন হয় শোধ করবেন। রামতারণ হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। হঠাৎ তার মনে হইল নায়েব মশাইকে তার সংসারের সব দুঃখ খুলিয়া বলেন। বলেন, নায়েব মশাই, কি করব, বড় কষ্টে পড়েছি। দুবেলা খেতে অনেকগুলো পুষি, বড় ছেলে সবে পাশ করেছে, এখনো কিছু রোজগার করে না। আমি বুড়ো হয়ে পড়েছি, জমি জমাও এমন কিছু নেই, তা আপনি জানেন। যা সামান্য আছে তাতে সংসার চলে না। এইসব কারণে অনেক হীনতার স্বীকার করতে হয়, নইলে সংসার চলে না নায়েব মশাই। মনে মনে এই কথাগুলো কল্পনা করিয়া রামতারণের চক্ষে জল আসিল। মুখে অবশ্য তিনি কিছু বলিতে পারিলেন না। নায়েব মহাশয়কে নমস্কার করিয়া চলিয়া আসিলেন। এমন অপমান তিনি জীবনে কখনো হন নাই। শেষে কিনা জমিদার কাছারিতে চনু জেলে তাহার নামে নালিশ করিল। কালে কালে সবই সম্ভব হইয়া উঠিল। রামতারণের বাল্যকালে বা যৌবন বয়সে গ্রামে এইরূপ একটি ব্যাপার সম্ভবই ছিল না। সেই দিন আর নাই। নিধু পিতার পদধূলি লইয়া বলিল, তাহলে যাই বাবা। রামতারণের চোখে জল আসিল। বলিলেন, এসো বাবা, সাবধানে থেকো, যা তা খেও না। আমি যদুবাবুকে লিখে দিলাম, তিনি তোমায় দেখিয়ে টেকিয়ে যাবেন, সুলুক সন্ধান দেবেন। অত বড় লোক যদিও আজ তিনি, এক সময় দুজনে একই বাসায় থেকে পড়াশোনা করেছি। তিনিও গরিবের ছেলে ছিলেন, আমিও তাই। গাড়ি যেন একটু সাবধানে চালিয়ে নিয়ে যায়, দেখো। কথাটা ঠিক বটে, তবে রামতারণ যে গরিব, সেই গরিবই রহিয়া গিয়াছেন। যদু বাণুজ্যে আঙুল ফুলিয়া কলাগাছ হইয়া খ্যাতি প্রতিপত্তি বিষয় আশয় ও নগদ টাকায় বর্তমানে মহকুমা আদালতের মোক্তার বারের শীর্ষস্থানীয়। যদু বাণুজ্যের বাড়ি প্রাসাদোপম না হইলেও নিতান্ত ছোট নয়। যে সময়ের কথা হইতেছে তখন সারা টাউনের মধ্যে অমন ফ্যাশনের বাড়ি একটিও ছিল না। আজকাল অবশ্য অনেকেরই হইয়াছে। নিধু ফটকের সামনে গরুর গাড়ি রাখিয়া কম্পিত পদে উঠান পার হইয়া বৈঠকখানাতে ঢুকিল। মহকুমার টাউনে তার যাতায়াত খুবই কম, কারণ সে লেখাপড়া করিয়াছে তাহার মামাবাড়ির দেশ ফরিদপুরে। যদু বাণুজ্যে মহাশয়কে সে কখনো দেখে নাই। সকালবেলা পশারওয়ালা মুক্তার যদু বাণুজ্যের সেরেস্তায় মক্কেলের ভিড় লাগিয়াছে। কেহ বৈঠকখানার বাহিরেই রোয়াকে বসিয়া তামাক খাইতেছে, কেহ কেহ নিজ সাক্ষীদের সঙ্গে মোকদ্দমা সম্পর্কে পরামর্শ করিতেছে। নিধু ভিড় দেখিয়া ভাবিল, ভগবান যদি মুখ তুলিয়া চান তবে তাহারও মক্কেলের ভিড় কি হইবে না? যদুবাবুর সামনেই নথি পড়িতেছিলেন। নিধু গিয়া তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। যদুবাবু নথি হইতে মুখ তুলিয়া বলিলেন, কোথা থেকে আসা হচ্ছে? আগে আমি কুড়ুলগাছির রামতারণ চৌধুরীর ছেলে। এবারে মুক্তারি পাশ করে প্র্যাকটিস করব বলে এসেছি এখানে। বাবা আপনার নামে একটা চিঠি দিয়েছেন। যদুবাবু একটু বিস্ময়ের সুরে বলিলেন, রামতারণের ছেলে তুমি, মুক্তারি পাশ করেছ এবার? তা লাইসেন্স পেয়েছ? আগে হ্যাঁ। বাসা ঠিক আছে? কিছুই ঠিক নেই। আপনার কাছে সোজা আসতে বলে দিলেন বাবা। আমাদের অবস্থা তো সব জানেন। যদুবাবু চিন্তিতভাবে বলিলেন, তাই তো, বাসা ঠিক করনি? তোমার জিনিসপত্র নিয়ে এসেছো নাকি? কোথায় সেসব? আগে গাড়িতে রয়েছে। যদুবাবু হাঁকিয়া বলিলেন, ওরে ও লক্ষণ, বাবুর জিনিসপত্র কি আছে নামিয়ে নিয়ে আয়। বাবাজি, তুমি আজ এবেলা এখানেই খাওয়া দাওয়া করো, তারপর যা হয় ব্যবস্থা করা যাবে। নিধু বিনীতভাবে জানাইল
যে সে বাড়ি হইতে আহারাদি করিয়াই রওনা হইয়াছে। এত সকালে? এর মধ্যে খাওয়া দাওয়া শেষ? রাত থাকতে উঠে না খেলে তো তুমি কুড়ুলগাছি থেকে এতটা পথ গরুর গাড়ি করে আসতে পারোনি। আগে মা বললেন দধি যাত্রা করে বেরুতে হয়, তাই ঘরে পাতা দই দিয়ে দুটো ভাত খেয়ে ভোরবেলাতেই। তা বটে, তবে কথা কি জানো বাবা, সব বরাত। ওই দধিযাত্রাও বুঝি নে, কিছুই বুঝি নে। বরাতে না থাকলে দধিযাত্রা কেন, তোমার ওই ঘোল যাত্রা মাখন যাত্রাতেও কিছু করার জো নেই, বুঝলে বাবা? কথা শেষ করিয়া যদু মাণুজ্যের চারিপাশে উপবিষ্ট মুহুরী ও মক্কেল বৃন্দের প্রতি সগর্ব দৃষ্টি ঘুরাইয়া আনিলেন। পরে আবার বলিলেন, এই মহকুমায় যখন প্রথম প্র্যাকটিস করতে এসেছিলাম, সে আজ ৩৫ বছর আগেকার কথা। একটা ঘটি আর একটা বিছানা সম্বল ছিল, কেউ চিনত না। শ্যাম সাউদের খড়ের বাড়ি ৩ টাকা মাসিক ভাড়ায় ১ বছরের জন্য নিয়ে মুক্তারি শুরু করি। তারপর কত এলো কত গেল আমার চোখের সামনে, আমি তো এখনো যা হোক টিকে আছি। একজন মক্কেল বলিল, বাবু, আপনার সঙ্গে কার কথা? আপনার মতো পশার জেলার কোর্টে কজনের আছে? অনেকেই মুক্তারবাবুর মন জোগাইবার জন্যে এ কথায় সায় দিল। যদু মুক্তার নিধুর দিকে চাহিয়া বলিলেন, বাবাজি, সারাপথ গরুর গাড়িতে এসেছ, তোমাদের গ্রাম তো এখানে নয়, সেখানে যাওয়ার চেয়ে কলকাতায় যাওয়া সোজা। একটু বিশ্রাম করে নাও, তারপর কথাবার্তা হবে ক্ষণ বিকেলে। মহকুমা টাউন থেকে কুড়ুলগাছি ৫ মাইল পথ। নিধু মাঝে মাঝে ম্যালেরিয়ায় ভোগে, স্বাস্থ্য ততটা ভালো নয়। এইটুকু পথ আসিয়াই সত্যই সে ক্লান্ত হইয়া পড়িয়াছিল। যদু মাণুজ্যের বৈঠকখানায় ফরাসের উপর শুইবা মাত্র সে ঘুমাইয়া পড়িল। বৈকালের দিকে যদুবাবু কোর্ট হইতে ফিরিলেন। গায়ে চাপকান, মাথায় সামলা, হাতে এক তাড়া কাগজ। নিধুকে বলিলেন, চা খাও তো হে, বসো, চা দিতে বলি। নিধু সলজ্জভাবে বলিল, থাক, আপনাকে ব্যস্ত হতে হবে না কাকাবাবু। বিলক্ষণ, বসো, আসছি। প্রায় ঘণ্টাখানেক পরে চাকর আসিয়া নিধুকে বলিল, কর্তাবাবু ডাকছেন বাড়ির মধ্যে। নিধু সসংকোচে বাড়ির মধ্যে ঢুকিল চাকরের পিছু পিছু। যদুবাবু রান্নাঘরের দাওয়ায় পিঁড়ি পাতিয়া বসিয়াছেন, তাহার পাশে আর একখানা পিঁড়ি পাতা। যদুবাবু রান্নাঘরের খোলা দরজার দিকে চাহিয়া বলিলেন, ওগো, এই এসেছে ছেলেটি, খাবার দাও। মুক্তার গৃহিণী আধ ঘোমটা দিয়া বাহির হইয়া আসিতেই নিধু তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। তিনি তাহার পাতে গরম লুচি, বেগুন ভাজা ও আলুর তরকারি দিয়া গেলেন। নিধু চাহিয়া দেখিল যদুবাবু মাত্র ১ বাটি সাবু খাইতেছেন। নিধু ভাবিল, ভদ্রলোকের নিশ্চয়ই আজ জ্বর হইয়াছে। সে জিজ্ঞাসা করিল, কাকাবাবু, আপনার শরীর খারাপ হয়েছে নাকি? সাবু খাচ্ছেন যে? মুক্তার গৃহিণী এবার জবাব দিলেন, ওর কথা বাদ দাও বাবা, ১২ মাস সাবু জল খাবার দুবেলা। যদুবাবু বলিলেন, হজম হয় না বাবাজি, আর হজম হয় না। আর কি তোমাদের বয়স আছে? এই ১ বাটি সাবু খেলাম, রাত্রির আর কিছু না। তা বড্ড খিদে পায় তো ২খানি সুজির রুটি আর একটু মাছের ঝোল, তাও সব দিন নয়। নিধু এবার সত্যিই অবাক হইল। সে পাড়া গাঁয়ের ছেলে, শখ করিয়া যে কেউ সাবু খায় ইহা সে দেখে নাই। তার বাবাও তো যদুবাবুর সমবয়সী, তিনি এখনো যে পরিমাণে আহার করেন যদুবাবু দেখিলে নিশ্চয়ই চমকাইয়া যাইবেন। জলযোগের পরে বাহিরের ঘরে আসিতেই চাকর ফরসিতে তামাক সাজিয়া দিয়া গেল। যদুবাবু তামাক টানিতে টানিতে বলিলেন, তারপর একটা কথা জিজ্ঞেস করি বাবাজি, কিছু মনে করো না। মুক্তারি করতে এলে সঙ্গে কত টাকা এনেছ? নিধু প্রশ্নের উত্তর ভালো করিয়া বুঝিতে না পারিয়া বলিল, আগে টাকা? কিসের টাকা? বসে বসে খেতে হবে তো, তা খরচ চালাতে হবে না? আগে তা বটে, টাকা সামান্য কিছুই
মানে হাতে আছে কিছু, চাল এনেছি 10-এর বাড়ি থেকে, তাই খাব। যদুবাবু হাসিয়া কহিলেন, বাবাজি, একেই বলে ছেলে মানুষ। 10-এর চাল তোমার বাবা তোমার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন খাবার জন্যে, অর্থাৎ এই চাল কটা ফুরোবার আগেই তুমি রোজগার করতে আরম্ভ করে দেবে, এই কথা তো? আগে হ্যাঁ, তা বাবা সেই ভেবেই দিয়েছেন। নিধু সব কথা ভাঙিয়া বলিল না। 1 টাকার ধান ধারে কিনিয়া আনিয়া নিধুর সৎমা চালগুলি কাল সারা বিকেলবেলা ধরিয়া ভানিয়া কুটিয়া তৈরি করিয়া দিয়াছেন। নিধুর আপন মা নাই, আজ প্রায় 15-16 বৎসর পূর্বে নিধুর বাল্যকালেই মারা গিয়াছেন। যদুবাবু বলিলেন, বাবা, খেজুর গাছ তেলপানা নয়। তোমার বাবা যা ভেবেছেন তা নয়, সেকাল কি আর আছে বাবাজি? আমরা যখন প্রথম বসি প্র্যাকটিসে, সে কাল গিয়েছে। এখন ওই কোর্টের অসত্য তলায় গিয়ে দেখো, একটা লাঠি মারলে 3টে মুক্তার মরে, কারো পসার নেই। আবার কেউ কেউ কোট প্যান্ট পরে আসে, কিন্তু মক্কেল কিছুতেই ভোলে না। নিধুর মুখে নিরাশার ছায়া পড়িতে দেখিয়া তিনি তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, না না, তুমি তা বলে বাড়ি ফিরে যাও তা আমি বলিনি। ছেলে ছোকরা দমবে কেন? আমি বলছি, কাজ খুব সহজ নয়। হঠাৎ বড়লোক হওয়ার কাল গিয়েছে, লেগে যাও কাজে, আমি যদ্দূর পারি সাহায্য করব। তবে 1 বছর কলসির জল গড়িয়েই খেতে হবে। আগে কলসির জল? হ্যাঁ, তাই। বাড়ি থেকে জমানো টাকা এনে খরচ করতে হবে বাবাজি। 10-এর চালে কুলোবে না। রাগ করে না বাবাজি, অবস্থা গোপন করে তোমাকে মিথ্যে আশা না দেয়াই ভালো। আমি স্পষ্টবাদী লোক। বাসা ভাড়া দিতে পারবে কত? আগে 2-3 টাকার মধ্যে যাতে হয় তাই করে নেব, তার বেশি দেবার ক্ষমতা নেই। বাবার অবস্থা তো জানেন আপনি। যদুবাবু বলিলেন, আচ্ছা, সস্তা একটা বাসা তোমায় দেখে দেবক্ষণ। 2-1 দিন এখান থেকে কোর্টে যাতায়াত করতে পারতে অনায়াসেই, কিন্তু তাতে তোমার পসার হবে না। উকিল মুক্তার নিজের বাসায় না থাকলে সম্মান হয় না। তোমার ভবিষ্যৎটা তো দেখতে হবে। সেদিন যদুবাবু নিধুর জন্য একটা ছোট বাসা 5 টাকা ভাড়ায় ঠিক করিয়া দিলেন। যদুবাড়ুজ্যের খাতিরে নিধু 2-1টি মক্কেল পাইতে আরম্ভ করিল। নিধু বড় মুখচোরা ও লাজুক। প্রথম প্রথম কোর্টে দাঁড়াইয়া হাকিমের সামনে কিছু বলিতে পারিত না। মনে হইত এজলাস শুদ্ধ মুক্তারের দল তাহার দিকে চাহিয়া আছে বুঝি। ক্রমে ক্রমে তাহার সেই ভাব দূর হইল। যদুবাবু তাহাকে কাজকর্ম সম্বন্ধে অনেক উপদেশ দিলেন। বলিলেন, দেখো, জেরা ভালো করে না করতে পারলে ভালো মুক্তার হওয়া যায় না। জেরা করাটা ভালো করে শেখবার চেষ্টা করো। যখন আমি কি হরিহর নন্দী জেরা করব, তুমি মন দিয়ে শুনো, উপস্থিত থেকেও সেখানে। নিধু কিন্তু এক বিষয়ে বড় অসুবিধায় পড়িল। যদুবাবুর সেরেস্তায় সকালে সে প্রায়ই উপস্থিত থাকিয়া দেখিত মক্কেলকে তিনি বড় মিথ্যা কথা বলিতে শেখান। আসামি, ফরিয়াদি বা সাক্ষীদের 3 ঘণ্টা ধরিয়া মিথ্যা কথার তালিম না দিয়া তাহার কোনো মোকদ্দমা তৈরি হয় না। একদিন সে বলিল, কাকাবাবু, একটা কথা বলবো। কি বলো? ওদের এত মিথ্যা কথা শেখাতে হয় কেন? না শেখালে জেরায় মার খেয়ে যাব যে। সত্যি কথা যা তাই কেন বলুক না? তাতে মোকদ্দমা হয় না বাবাজি। আর তাছাড়া অনেক সময় সত্যি কথাই ওদের বারবার শেখাতে হয়। শিখিয়ে না দিলে সত্যি কথা পর্যন্ত গুছিয়ে বলতে পারে না। আমাদের উপর অবিচার করো না তোমরা। এমন অনেক সময় হয় মক্কেলে বাপের নাম পর্যন্ত মনে করতে পারে না কোর্টে দাঁড়িয়ে। না শেখালে চলে? আমাকে অমনি করে শেখাতে হবে? যখন এ পথে এসেছ তা করতে হবে বই কি। আর একটা কথা শিখিয়ে দিই, হাকিম চটিও না কখনো। হাকিম চটিয়ে তোমার খুব স্পিরিট দেখানো হলো বটে, কিন্তু তাতে কাজ হবে না। হাকিম চটালে নানা অসুবিধে।
মক্কেল যদি জানে অমুক মুক্তারের উপর হাকিম সন্তুষ্ট নয়, তার কাছে কোনো মক্কেল ঘেঁষবে না। নিধু মাসখানিক মুক্তারি করিয়া যদুবাবুর দৌলতে গোটা 15 টাকা রোজগার করিল। তার বেশিরভাগই জামিন হওয়ার ফি বাবদ রোজগার। যদুবাবু দয়া করিয়া তাহাকে দিয়া জামিননামা সই করাইয়া লইয়া মক্কেলের নিকট ফি পাওয়াইয়া দিতেন। একদিন একটি মক্কেল আসিয়া তাহাকে মারপিটের এক মোকদ্দমায় নিযুক্ত করিতে চাহিল। নিধু জিজ্ঞাসা করিল, অপরপক্ষে কে আছে জানো? আগে যদু বাড়ুজ্জে। নিধু মুখে কিছু না বলিলেও মনে মনে আশ্চর্য হইল। প্রবল প্রতাপ যদু বাড়ুজ্জের বিপক্ষে তাহার মতো জুনিয়র মুক্তার দেওয়ার হেতু কি? লোকটি তো অনায়াসে যদু বাড়ুজ্জের প্রতিদ্বন্দ্বী প্রবীণ মুক্তার হরিহর নন্দী কিংবা অন্নদা ঘটক অভাবপক্ষে মোজাহার হোসেনের কাছেও যাইতে পারিত। কথাটা ভাবিতে ভাবিতে সে কোর্টে গিয়া যদু বাড়ুজ্জেকে আড়ালে ডাকিয়া বলিয়া ফেলিল। যদুবাবু বলিল, ভালোই তো বাবাজি, কিন্তু তোমার মক্কেলের মনের ভাব কি জানো না তো? আমি বুঝেছি। কি কাকাবাবু? আমি তোমাকে স্নেহ করি এটা অনেকে জেনে ফেলেছে। তোমাকে কেস দেওয়ার মানে আমি বিপক্ষের মুক্তার, কেসে মিটমাটের সুবিধা হবে। কেস মেটাতে চায়? নিশ্চয়ই, নইলে তোমাকে মুক্তার দিত না। অন্য মুক্তারের কথা যদি আমি না শুনি, যদি কেস চালাবার জন্যে মক্কেলকে পরামর্শ দিই, এই ভয়ে তোমাকে মুক্তার দিয়েছে। ভালো তো, ওর কাছ থেকে বেশ করে 2-4 দিন ফি আদায় করো। 2-4 দিন তারিখ পাল্টে যাক, হাতে কিছু আসুক, তারপর মিটমাটের চেষ্টা দেখলেই হবে। বড্ড অধম্য হবে কাকাবাবু। আজই কেন কোর্টে মিটমাটের কথা হোক না? তাহলেই তুমি মুক্তারি করেছো বাবা। মাইনর পাশ করে সেকালে মুক্তারিতে ঢুকেছিলাম, আর চুল পাকিয়ে ফেললাম এই কাজ করে। তুমি এখনো কাঁচা ছেলে, যা বলি তাই করো। তোমার মক্কেল মিটমাটের কথা কিছু বলেছে? আগে না। তবে তুমি এখনই ব্যস্ত কেন? আগে বলুক, তারপর দেখা যাবে। 1 মাস শহরে মুক্তারি করিয়া নিধু বাড়ি যাইবার জন্য ব্যস্ত হইয়া পড়িল। যদু মুক্তার বলিলেন, বাবাজি, সোমবার যেন কামাই করো না। শনিবার যাবে, সোমবারে আসবে। মাথায় আকাশ ভেঙে পড়লেও আসবে। নতুন প্র্যাকটিসে ঢুকে কামাই করতে নেই একেবারে। নিধু যে আজ্ঞে বলিয়া বিদায় লইয়া মুক্তার লাইব্রেরি হইতে বাহির হইয়া নিজের বাসায় আসিল। অনেকদিন পরে বাড়ি যাইতেছে কাল। ভাই বোনগুলির জন্যে কি লইয়া যাওয়া যায়? বাবার জন্য অবশ্য ভালো তামাক খানিকটা লইতেই হইবে। মায়ের জন্যই বা কি লওয়া উচিত? সারাদিন ভাবিয়া চিন্তিয়া সে সকলের জন্যেই কিছু না কিছু সস্তা দামের সওদা করিল এবং শনিবার কোর্টের কাজ মিটিলে বড় একটি পুঁটুলি বাঁধিয়া হাঁটা পথে বাড়ি রওনা হইল। 5-6 ক্রোশ পথ, গাড়ি একখানা 2 টাকা 2.5 টাকার ক্রমে যাইতে চাহিবে না। অত পয়সা নিজের সুখের জন্যে ব্যয় করিতে সে প্রস্তুত নয়। বর্ষাকাল, সারাদিন কালো মেঘে আকাশ অন্ধকার। সজল বাদলার হাওয়ায় ভ্রমণে ক্লান্তি আনে না। পথের দুপাশে ঘন সবুজ দিগন্ত প্রসারী ধান ক্ষেত, আউশ ধানের কচি জাওলার প্রাচুর্যে চোখ জুড়াইয়া যায়। তবে কয়েকদিনের বৃষ্টিতে কাঁচা রাস্তায় বড় কাদা, জোরে পথ হাঁটা যায় না মোটেই। এক জায়গায় পথের ধারে বড় একটা পুকুর। পুকুরে অন্য সময় তত জল থাকে না। এখন বর্ষার জল পাড়ের কানায় কানায় ঘাসের চুমি ছুঁইয়া আছে। জলে কচুরিপানার নীল ফুল, ওপারে ঘন নিবিড় বন ঝোপে তিতপল্লার হলুদ রঙের ফুল। নিধুর ক্ষুধা পাইয়াছিল, সঙ্গে একটা ঠোঙায় নিজের জন্য কিছু মুড়কি কিনিয়া আনিয়াছিল। মুক্তারবাবুর যেখানে সেখানে বসিয়া খাওয়া উচিত নয়। সে এদিক ওদিক চাহিয়া ঠোঙা হইতে মুড়কি বাহির করিয়া জলযোগ সম্পন্ন করিল। বেলা পড়িয়া আসার সঙ্গে সঙ্গে সে তাহাদের গ্রামের পাশের গ্রাম সন্দেশপুরে ঢুকিল। সন্দেশপুর চাষা গাঁ।
রাস্তার ধারে তালের গুঁড়ির খুঁটি লাগানো মক্তব ঘর। মক্তবের মৌলভী সাহেব তখনও ছাত্রদের ছুটি দেন নাই। যদিও আজ শনিবার, তাহারা মক্তব ঘরের সামনের প্রাঙ্গণে সারি দিয়া দাঁড়াইয়া তার স্বরে নামতা পড়িতেছে। মৌলভী ডাকিলেন, ও নিধিরাম, শুনে যাও। মৌলভী সাদা দাড়িওয়ালা বৃদ্ধ ব্যক্তি, তাহার বাবার চেয়েও বয়সে বড়। নিধিরামকে তিনি এতটুকু দেখিয়াছেন। নিধিরাম দাঁড়াইয়া বলিল, আর বসব না মৌলভী সাহেব, যাই, বেলা নেই আর। এখনো স্কুল ছুটি দাওনি যে? আরে এসো না, শুনে যাও। না, যাই। মৌলভী সাহেব স্কুল প্রাঙ্গণ ছাড়িয়া আসিয়া নিধিরামের রাস্তা আটকাইলেন। চলো, বসো না একটু, এসো। ওরে একখানা টুল দে রে বের করে মাঠে। আরে তোমরা শহরে থাকো, একবার শহরের খবরটা নি। নিধিরাম অগত্যা বসিয়া গেল বটে, তাহার দেরি সহিতে ছিল না। কতক্ষণে বাড়ি পৌঁছবে ভাবিতেছে, না আবার এই উপসর্গ। সে ঈষৎ বিরক্তির সুরে বলিল, কি আবার খবর? কি খবর আমরা জানি, তুমি বলো শুনি। তা মুক্তারি করছে শুনলাম সেদিন কার কাছে যেন। তারপর কেমন হচ্ছে টচ্ছে? নতুন বসেছি, এখনই কি হবে বলো? যদু মুক্তার খুব সাহায্য করছে। যদু মুক্তার? ও, অনেক পয়সা কামাই করে। সবই নসিব, বুঝলে। মাইনর পাশ করি আমরা একই স্কুল থেকে। অবশ্যই আমার চেয়ে 7-8 বছরের ছোট। দেখো আমি কি করছি আর যদু কি করছে। বাবারই তো ক্লাস ফ্রেন্ড। বাবাই দেখো না কি করছেন। তাই বলছি, সবই নসিব। আর ডাব খাবে? পাগল নাকি? শ্রাবণ মাসের সন্ধ্যাবেলা ডাব খাবো কি? ঠান্ডা লেগে যাবে যে। তুমি তো তামাকও খাও না, তোমাকে দিই কি? তামাক খেলে কি তোমার সামনে খেতাম মৌলভী সাহেব? তুমি আমার বাবার চেয়েও বড়। তোমরা মান খাতির রেখে চলো তাই, নইলে নাতির বয়সী ছোকরারা আজকাল বিড়ি খেয়ে মুখের উপর ধোঁয়া ছেড়ে দেয়। সেদিন আটঘরার দাসরথী ডাক্তারের ডাক্তারখানায় বসে আছি। সন্ধ্যার অন্ধকার নামিবার বেশি দেরি নাই। নিধিরাম ব্যস্ত হইয়া বলিল, আমি আসি মৌলভী সাহেব, সন্ধ্যের পর যাওয়া কষ্ট হবে, সম্মুখে আধার রাত। আরে তোমাদের গায়ের 5-6টা ছেলে পড়ে এখানে, দাঁড়াও, নামতাটা পড়ানো হয়ে গেলে ওরাও যাবে, একসঙ্গে যেও। এখন আজ স্কুল ছুটি দাওনি যে? রোজই এমন নাকি? আজ তার উপর শনিবার। আরে বাড়ি গিয়ে চাষার ছেলে ছিপ নিয়ে মাছ মারতে বসবে, নয়তো গরুর জাপ কাটতে বসবে। তার চেয়ে এখানে যতক্ষণ আটকানো থাকে, একটু এলেন্দার লোকের সঙ্গে তো থাকতে পারে, দুটো ভালো কথা তো শোনে, বুঝলে না। আমার রোজই সন্ধ্যের আগে ছুটি। সন্ধ্যার পর নিধু গ্রামে ঢুকিল। নিজের বাড়ি পৌঁছিবার আগে সে একবার থমকিয়া দাঁড়াইল। তাহাদের বাড়ির ঠিক সামনে সরু গ্রাম্য রাস্তার এপাশে লালবিহারী চাটুর্যেদের যে বাড়ি সে ছেলেবেলা হইতে জনশূন্য অবস্থায় পড়িয়া থাকিতে দেখিয়াছে, সেই বাড়িতে আলো জ্বলিতেছে। এক আধটা আলো নয়, দোতলার প্রত্যেক জানলা হইতে আলো বাহির হইতেছে। ব্যাপার কি? সে বাড়ির সামনে আসিয়া দাঁড়াইয়া চাহিয়া দেখিল, বৈঠকখানায় অনেক গ্রাম্য ভদ্রলোক জড়ো হইয়াছেন। তাহার বাবা রামতারণ চৌধুরী আছেন তাহাদের মধ্যে। একজন স্থূলকায় প্রৌঢ় ভদ্রলোক সকলের মাঝখানে বসিয়া হাত নাড়িয়া কি বলিতেছেন। নিধু নিজের বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল। তাহাকে দেখিয়া প্রথমে ছুটিয়া আসিল নিধুর ভাই রমেশ। ওমা, ও কালী, দাদা বাড়ি এসেছে, দাদা। তখন বাকি সবাই ছুটিয়া আসিয়া তাহাকে ঘিরিয়া দাঁড়াইল, সম্মিলিতভাবে নানা প্রশ্ন করিতে লাগিল। নিধুর মা আসিয়া বলিলেন, তোরা সরে যা, ওকে আগে একটু জিরুতে দে। বস নিধু, পাখা নিয়ে আয় কালী। নিধু জিজ্ঞাসা করিল, মা, কারা এসেছে ও বাড়িতে? জজবাবু বাড়ি এসেছেন ছুটি নিয়ে, এবার নাকি পুজো করবেন বাড়িতে। লালবিহারী বাবু? হ্যাঁ, তোর কাকা হন, কাকাবাবু বলে ডাকবি। বড় লোক, এতে কি? ভালো কথা, ওতে একটা মাছ আছে,
দেগঙ্গার বিলে ধরছিল, কিনে এনেছি। অপুটি, তোর দাদা মাছ এনেছে, আগে কুটে ফেল দেখি, পচে যাবে বলিয়া নিধুর মা ঘরের মধ্যে চলিয়া গেলেন এবং অল্পক্ষণ পরে এক ঘটি জল ও গামছা নিয়া নিধুর সামনে রাখিয়া বলিলেন, হাত মুখ আগে ধুয়ে ফেল বাবা, বলছি সব কথা। নিধুর আপন মা নাই, ইনি সৎমা এবং রমেশ নিধুর বৈমাত্রেয় ভাই। রমেশ বলিল, দাদা একটা ডাব খাবে? আমি একটা ডাব এনেছিলাম বন্ধুদের গাছ থেকে। নিধুর মা ধমক দিয়া বলিলেন, যা, বর্ষাকালে রাত্রিরে এখন কেউ ডাব খায়? তারপর জ্বর হোক। তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার নিয়ে আসি। খাবার আর কিছু নয়, চাল ভাজা আর শহর থেকে সে বাড়ির জন্য যে ছানার গজা আনিয়াছে তাহারই 2খানা। জলপান শেষ করিয়া নিধু কৌতূহলবশত লালবিহারীবাবুর বৈঠকখানার বাহিরে গিয়া দাঁড়াইয়া দেখিতে লাগিল। সেই স্থূলকায় ভদ্রলোকটি তাহাকে দেখিতে পাইয়া বলিলেন, ওখানে দাঁড়িয়ে কে? ভেতরে এসো না। নিধু সসংকোচে বৈঠকখানার ভেতরে ঢুকিলে রামতারণ চৌধুরী ব্যস্ত সমস্ত হইয়া বলিলেন, ও নিধু, কখন এলে? এটি আমার ছেলে, এরই কথা বলছিলাম তোমাকে। মুক্তারিতে ঢুকেছে এই সবে। স্থূলকায়া ভদ্রলোকটি লালবিহারী চাটুর্যে, নিধু তাহা বুঝিল। সে বাবাকে ও লালবিহারীকে আগে প্রণাম করিয়া পরে একে একে অন্যান্য বয়োজ্যেষ্ঠ প্রতিবেশীদেরও প্রণাম করিল। লালবিহারী চাটুর্যে বলিলেন, বসো বসো। তারপর পসার কেমন হচ্ছে? নিধু বিনীতভাবে বলিল, আগে একরকম হচ্ছে, সবে তো বসেছি। লালবিহারী পূর্বস্মৃতি মনে আনিবার ভাবে বলিলেন, তোমার মতো আমিও একদিন প্র্যাকটিস করতে বসেছিলাম বহরমপুরে। 3 বছর ওকালতি করেছিলাম। সেসব দিনের কথা আজও মনে আছে। বেশ ভালো করে খেটো হে মক্কেলের জন্যে, ফাঁকি দিও না, তাহলেই পসার হবে। মক্কেল নিয়ে ব্যবসা তোমার মতো আমিও একদিন করেছি, জানি তো। পুত্র গর্বে রামতারণের বুক ফুলিয়া উঠিল। এত বড় একজন লোক, একটা মহকুমার ডিক্রি ডিসমিসের মালিক, তাহার ছেলে নিধুর সহিত সমানে সমানে কথা কহিতেছেন। কই, আরও তো কত লোক গাঁয়ের বসি আছে। কজনের ছেলে আছে উকিল মুক্তার? লালবিহারী পুনরায় বলিলেন, তুমি কাল যাবে না পরশু যাবে? নিধু উত্তর দিল, পরশু সকালে উঠেই চলে যাব। তাহলে কাল আমার বাড়ি দুপুরে খেয়েও 2-একটা কথা বলবো। রামতারণ একবার সগর্বে সকলের দিকে চাহিয়া লইলেন। ভাবটা এইরূপ, কই, তোমাদের কাউকে তো লালবিহারী খেতে বলল না। মানুষেই মানুষ চেনে। নিধু বিনীতভাবে বলিল, আগে তা বেশ। আমার ছেলে অরুণকে তুমি দেখোনি? আলাপ করে দেবক্ষণ, সেও ল পড়ছে, সামনের বছর MA দেবে, তোমার বয়সই হবে। নিধু বলিল, আচ্ছা, এখন তাহলে আসি কাকাবাবু। নিধুর মা শুনিয়া বলিলেন, বড়লোক কি আর অমনি হয়? মন ভালো না হলে কেউ বড়লোক হয় না। তবে কর্তা যেমন, গিন্নি কিন্তু তেমন নয়, একটু ঠেকারি আছে। তা থাক, আমরা গরিব মানুষ, আমাদের তাতেই কি বা আসে যায়। আমরা সকলের চেয়ে ছোট হয়েই তো আছি, থাকবো চিরকাল। পরদিন সকালে রমেশ ছুটি আসিয়া নিধুকে বলিল, দাদা শিগগির এসো, জজবাবুর ছেলে তোমায় ডাকছে। নিধুদের বাহিরের ঘর নাই, তবে রোয়াকের ওপর একখানা খড়ের চালা আছে। নিধু বাহিরে গিয়া দেখিল, একটি 16-17 বছরের ছেলে চালার নিচে রোয়াকে বসিয়া কি একখানা বইয়ের পাতা উল্টাইতেছে। নিধু ছেলেটিকে রোয়াকে মাদুর পাতিয়া বসাইল। ছেলেটি বলিল, আপনাদের বাড়িতে কোনো বাংলা বই আছে? নিধু ভাবিয়া দেখিয়া বলিল, না, বই তেমন কিছু নেই তো, বাংলা রামায়ণ মহাভারত আছে। ওসব না, আমার বোন মঞ্জু বড্ড বই পড়ে, তার জন্যে দরকার, সে পাঠিয়ে দিল। তোমাদের বাড়ি বই নেই? সব পড়া শেষ। মঞ্জু একদিনে 3খানা করে বই শেষ করে। সিমলে বান্ধব লাইব্রেরি, অত বড় লাইব্রেরি, তার জন্যে ফেল। বই জুগিয়ে উঠতে পারে না,
তোমার বোন কি কলকাতায় থাকে? ও যে মামার বাড়ি থেকে পড়ে, এবার 2nd ক্লাসে উঠল, সামনের বার ম্যাট্রিক দেবে। বাবা মফস্বলে বেড়ান, সব জায়গায় মেয়েদের হাই স্কুল নেই তো, তাই ওকে মামার বাড়ি কলকাতায় রেখেছেন পড়ার জন্যে। দুপুরবেলা সেই ছেলেটি তাহাকে খাইবার জন্যে ডাকিয়া লইয়া গেল। নিধু উহাদের বাড়ির মধ্যে ঢুকিয়া অবাক হইয়া গেল। বড় লোকের বাড়ি বটে। চক মিলানো দোতলা বাড়ির বারান্দা হইতে দামি দামি সুদৃশ্য ভেজা শাড়ি ঝুলিতেছে। বারান্দায় সুবেশী সুন্দরী মেয়েরা ঘোরাফেরা করিতেছে। কোনো ঘরে গ্রামোফোন বাজিতেছে। লোকজন ভিড়ে হইচইয়ে সরগরম। এই বাড়িটি সে পড়িয়া থাকিতে দেখিয়া আসিতেছে বাল্যকাল হইতে। কখনো ইহারা দেশে আসেন নাই। নিধু বাড়িটির মধ্যে কখনো ঢুকিয়া দেখে নাই এর আগে। বাবার মুখে সে শুনিয়াছে তাহার যখন বয়স 4 বৎসর, তখন একবার ইহারা দেশে আসিয়া ঘর বাড়ি মেরামত করে ও নতুন করিয়া অনেকগুলি ঘর বারান্দা তৈরি করে, কিন্তু সে কথা নিধুর স্মরণ হয় না। একটি প্রৌঢ়া মহিলা তাহাকে যত্ন করিয়া আসন পাতিয়া বসাইলেন এবং কিছুক্ষণ পরে একটি 15-16 বছরের সুন্দরী মেয়ে তাহার সামনে ভাতের থালা রাখিয়া গেল। কিছুক্ষণ পর মহিলাটি আবার আসিয়া তাহার সামনে বসিলেন। নিধু লজ্জায় মুখ তুলিয়া চাহিতে পারিতেছিল না। মহিলাটি বলিলেন, লজ্জা করে খেও না বাবা, তোমাকে সেবার এসে দেখেছিলাম এতটুকু ছেলে, এর মধ্যে কত বড়টি হয়েছ। ও মঞ্জু, এদিকে আয়, তোর দাদার খাওয়া দেখ, এখানে দাঁড়া এসে, আমি আবার ওদিকে যাব। মেয়েটি আসিয়া মায়ের পাশে দাঁড়াইল, বলিল, বারে, আপনি কিছু খাচ্ছেন না যে? নিধু সলজ্জভাবে বলিল, আপনাকে বলতে হবে না, আমি ঠিক খেয়ে যাব। মেয়ের মা বলিলেন, ওকে আপনি বলতে হবে না বাচ্চা, ও তোমার ছোট বোনের মতো। এক গাঁয়ে পাশাপাশি বাড়ি, থাকা হয় না, আসা হয় না, তাই নইলে তোমরা প্রতিবেশী, তোমাদের চেয়ে আপন আর কে আছে? তোমার মাকে ওবেলা আসতে বলো। বসে খাও বাবা, এমন দাঁড়া ওখানে। গৃহিণী উঠিয়া চলিয়া গেলেন। মেয়েটি বলিল, আমি মাংস এনে দিই? মাংস আমি খাইনি তো। মেয়েটি আশ্চর্য হইবার সুরে বলিল, খান না? ওমা, তবে মাকে বলে আসি, কি দিয়ে খাবেন? নিধু এবার হাসিয়া বলিল, সেজন্য তোমাকে ব্যস্ত হবে না, এই আয়োজন হয়েছে, আমার পক্ষে এত খেয়ে ওঠা শক্ত। সঙ্গে সঙ্গে সে ভাবিল, ইহার অর্ধেক রান্নাও তাহাদের বাড়িতে বিশেষ কোনো পূজা পার্বণ কি উৎসবেও কোনোদিন হয় না। বড়লোকেরা প্রত্যহই কি এরূপ খাইয়া থাকে? মহকুমায় যদু মুক্তারের বাড়ি সে খাইয়াছে, ইহার অপেক্ষা সে অনেক খারাপ। বহু লোক সেখানে খায়, সে একটা হোটেলখানা বিশেষ। খাওয়ার পর সে বাহিরে আসিতেছিল। ছেলেটি তাহাকে বলিল, আসুন, আমার আঁকা ম্যাপ আর মঞ্জুর হাতে গড়া মাটির পুতুল দেখে যান। এই সময় লালবিহারী বাবু কোথা হইতে বেড়াইয়া ফিরিলেন। নিধুকে দেখিয়া ব্যস্ত হইয়া বলিলেন, খাওয়া হয়েছে বাবা? আগে এই উঠলাম খেয়ে। বেশ, পেট ভরেছে তো? আমি তো দেখতে পারলুম না। মাঠে একটি পৈতৃক জমি আজ 3-4 বছর বেদখল করেছে, তাই দেখতে গিয়েছিলুম। না কাকাবাবু, সেজন্য ভাববেন না, অতিরিক্ত খাওয়া হয়ে গেল, খুড়িমা ছিলেন বসে। লালবিহারীবাবু ঘরের মধ্যে ঢুকিলেন। ছেলেটির নাম বীরেন। সে নিধুকে অন্তপুরের একটা ছোট ঘরের মধ্যে লইয়া গিয়া বসাইল। কিছুক্ষণ পরে মেয়েটি ঘরের মধ্যে ঢুকিয়া তাহার হাতে পানের ডিবা দিয়া বলিল, পান খান দাদা। আমার পুতুল দেখেননি বুঝি? দাঁড়ান দেখাই। মঞ্জু একটা আলমারির ভেতর হইতে একরাশ মাটির কুমির, কুকুর, রাধাকৃষ্ণ, সেপাই প্রভৃতি বাহির করিয়া বলিল, দেখুন কেমন হয়েছে। ভারী চমৎকার, বাহ। মঞ্জু হাসি মুখে বলিল, আমাদের স্কুলে এসব তৈরি করতে শেখায়। আরও একটা জিনিস দেখাবো, কাল আসবেন তো? নিধু বলিল, না, কাল সকালেই যেতে হবে, এখন নতুন মুক্তারিতে ঢুকে কামাই করা চলবে না, তাছাড়া কেস রয়েছে। বিকেলে এসে চা খাবেন কিন্তু? চা তো আমি খাইনি।
চা না খান জলখাবার খাবেন, সেই সময় দেখাবো। আসবেন কিন্তু দাদা অবশ্যই। এই সময় বীরেন ঘরে ঢুকিয়া বলিল, মঞ্জু কিন্তু বেশ গান গাইতে পারে, শোনেননি বুঝি নিতুদা? ওবেলা গান শুনিয়ে দে না মঞ্জু। মঞ্জু বেশ সপ্রতিভ মেয়ে, বেশ নিঃসংকোচেই বলিল, উনি ওবেলা জল খেতে আসবেন নেমন্তন্ন করেছি, সেই সময় শোনাব। গল্পকথনময়ী কল্লোল চ্যানেল আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ২ বাড়ি। আজ প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।